হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্রেস জোন। প্রেস জোনের 41তম এপিসোডে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এটা ঠিক গল্প নয়, আবার চাক্ষুষ দেখা ঘটনাও না। আসলে গল্প দাদুর অতিথি যে পার্থ দাদু এসেছিলেন কলকাতা থেকে, তারই গ্রামে গিয়ে ঘটনার সম্মুখীন হলাম। বিশ্বাস অবিশ্বাস কিন্তু শ্রোতাদের কিন্তু মর্জির ওপর ছেড়ে দেওয়াটাই বেটার। এবার ঘটনায় চলে আসি, আর কথা না বাড়িয়ে। প্রেত জোন, এখানে ঘটনা নয়, ঘটনা শোনানো হয়। নররা অনেক পুরনো এক প্রায় ঐতিহাসিক গ্রাম। তার চৌহদ্দিতে শ্মশান, বড় বড় দুখান নদী আছে, বিশাল মাঠ। একসময় থাকা ঘন বন প্রাচীন সাঁওতাল জাতির মানুষদের থেকে শুরু করে অত্যাধুনিকাদের বাসস্থান, মানে অত্যাধুনিক বা অত্যাধুনিকাদের বাসস্থান সবই রয়েছে। আমার এই কাহিনীর নায়ক এক গোয়ালানন্দ, নাম আশিস। আমি যখন ওখানে গেলাম, এই ঘটনার সেটা শেষ দিন। যেমন তার আগে 3 দিন ধরে বেচারা আশিস ঝাঁটাপেটা, ছেঁড়া জুতোর ঘা, চড়থাপ্পড় তো হাতে গোনা যাবেই না, আর শুকনো লঙ্কা পোড়া ধোয়া শুকতে শুকতে কাহিল হয়ে পড়েছিল। তার অপরাধ কি এমন ছিল যে এত অত্যাচার হবে তার ওপর? অবশ্য যার ওপর এত কিছু হচ্ছিল সে কিন্তু নির্বিবাদেই সব অত্যাচার হাসি মুখে মানছিল। আর এটাই আমার নজর আরও বেশি করে যেন কাড়ল। কথাটা আমি অজিতবাবুকে বলতেই তিনি বললেন আমায় আসল ঘটনা। শুনে নিয়ে আসল ঘটনাটা কি। আশিস দিন 2 আগে এক শনিবার দুপুরে গরু চড়াতে গিয়েছিল মাঠে। ধান উঠে যাওয়ার পর ফাঁকা মাঠ, শুকনো নদীর চরেও প্রচুর ঘাস পেয়ে গরুর পাল তো এক জায়গাতেই চড়ছিল। সে তাই নদীর পাশেই একটা অর্জুন গাছের ছায়া শুয়ে দিব্যি লম্বা ঘুম দিয়েছিল। ঘুম যখন ভাঙে তার, তখন সন্ধ্যা হয়ে এসেছে প্রায়। দেখে একটা তালের শুকনো বাকনা, মানে গোটা তাল পাতার, তার গায়ের ওপরে চাপানো। আশেপাশে কেউ কোথাও নেই। গরুগুলো তখনও দিব্য ঘাস চিবাচ্ছে। ও ভালো করে এদিক ওদিক চেয়ে দেখে, পাশাপাশি কোথাও আর কোনো গাছও নেই। তবে ওই অর্জুন গাছের ওপর পরগাছা, মানে গায়ে গায়ে আর কি, পরগাছা হয়ে জন্মেছে একটা তাল গাছ। হয়তো তারই ডাল ওটা। কিন্তু অত বড় তাল পাতার ডাল ওপর থেকে এসে তার গায়ে পড়লে তার ঘুম ভাঙবে না? আর কি হতে পারে? তাহলে বিষয়টা তখনই তাকে অতটা না ভাবালেও পরে ভাবালো খুবই। তখনকার মতো তো গরুর পাল নিয়ে বাড়ি ফিরল সে। কিন্তু আসল বিপত্তি শুরু হলো রাতের বেলায়। ঘুমোতে ঘুমোতে দেখে, মানে অনুভব করে আর কি, তার নাভিটা নেমে যাচ্ছে ক্রমাগত নিচের দিকে। নাভিটা কোনো বেদনা বা যন্ত্রণা নেই, কিন্তু অস্বাভাবিক অস্বস্তিতে ঘুমাতে পারছে না সে। বিষয়টা তার বাবা মাকে বলাতে তারা পরদিনই ডাক্তারের কাছে নিয়ে যায় তাকে। ডাক্তারবাবু সব লক্ষণ দেখে তাকে রক্ত পরীক্ষা করতে বলে এবং তার অসুখ সম্ভাব্য জন্ডিস ধরে তাকে ওষুধপত্র দিয়ে দেন। মানে ডাক্তারবাবু ভেবেছেন হয়তো তার জন্ডিস ফন্ডিস কিছু হয়েছে, কিন্তু রক্ত পরীক্ষা করে তার মধ্যে কোনো রোগের আভাসও মিলল না। সেদিনই দুপুরে বেচারা আশিস খাওয়া দাওয়া করে দুপুরবেলা ঘুম দিয়েছিল বারান্দায়। মনে হয় কে যেন তার হাত ধরে টানছে। তার মনে হচ্ছে কে যেন তার হাত ধরে টানছে আর বাড়ি থেকে বাইরে যেতে বলছে। আশিস তার সেই ডাক এড়িয়ে যেতে পারছে না কিছুতেই। অগত্যা সে বিছানা ছেড়ে তক্তা থেকে নেমে আসে। বাবা কিন্তু ছেলের ভাবগতি লক্ষ্য করছিল সকাল থেকে। এখন সে তক্তা থেকে নামতেই প্রথমে তাকে ঝাঁটা পেটা, তারপর শুকনো লঙ্কা পুড়িয়ে শুকনো সব করেছে। একটু আধটু ঝাড়ফুঁক বা তারও জানা ছিল, সব প্রয়োগ করলো ছেলেকে অপদেবতা থেকে বাঁচাতে। কিন্তু তাতে সাময়িকভাবে তখন আশিসকে তারা থামাতে পারলেও রাতের বেলা সেই অশরীর ডাকে সাড়া দেওয়ার জন্য সে পাগল প্রায় হয়ে উঠল। তখন তাকে সামলানোর দায় হলো তাদের। অগত্যা দড়ি দিয়ে বেঁধে রাখলো তারা তাকে সারা রাত। আশিস
সচে থাকতে নিজেও তাদের তাই করতে বলেছিল, কারণ ওই ডাক এলে তার মধ্যে যে পাগলামি শুরু হচ্ছিল সেটা তারও অজানা ছিল না। সে শুধু ওই অপ্রাকৃত অদ্ভুতরে ডাকাডাকির সময়টুকু ব্যতিরিকে বাকি সময় সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক আচরণ করছিল। পরদিনই তাই ডাকা হলো কাঞ্চনপুর শ্মশানের সেই বিখ্যাত ওঝাকে। তিনি আসতেই জায়গাটা কেমন যেন অস্বাভাবিক শান্ত হয়ে গেল। কেউ কিছু দেখেনি, শোনেনি, কিন্তু তিনি আসতেই সকলেই অনুভব করলো বাতাসটা যেন হালকা হয়ে গেল, যেন অসংখ্য অশরীরী নিঃশব্দে সেই স্থান ত্যাগ করার পরিবেশটাই বদলে গেল। আমি যখন ওখানে পৌঁছালাম তখন তিনি তার বিদ্যার প্রয়োগ দ্বারা আশিসকে তার নখদর্পণে দেখতে পারছেন সেই অর্জুন গাছটার ছবি। আশিস নিজে সেই গাছ থেকে চিনতে পেরে তাকে বলে ওই গাছটার কথা, কারণ তার দু চোখ তো বন্ধ। তারপর আশিস ও তার পাশে থাকা বাকিরাও দেখল সেই নখদর্পণে ওই অর্জুন গাছের ডাল থেকে ঝুলন্ত এক আদিবাসী রমণীর গলার ফাঁস দেওয়া শরীর, তার পা দুটো মাটি থেকে মাত্র কয়েক বিঘত পড়ে, ঠিক সেই স্থানে যেখানে পরশু দুপুরে ঘুমিয়েছিল আশিস। ব্যাস, কি ঘটছে তা বুঝতে আর কারোর বাকি রইল না। তিনি চোখ খোলার আগেই সেই অর্জুন গাছটার ডালপালা নিয়ে হঠাৎ জমি থেকে উৎপাটিত হয়ে গিয়ে পড়ল নদীর খালে। তিনি আশিসকে আশীর্বাদ করে বাড়ি ছেড়ে চলে গেলেন মাঝিপাড়ায়। মাঝিপাড়া মানে সাঁওতালদের ওখানে মাঝি বলে। আচ্ছা, পরে জানা গেল কয়েক বছর আগে নাকি বরের সাথে ঝগড়া করে ওখানে গলায় দড়ি দিয়ে মারা গিয়েছিল এক সাঁওতাল রমণী। তার বরের রাগও ছিল খুব, তাই হয়তো তার প্রাথমিকভাবেও, যেটাকে আমরা অন্তিম কাজ বলি, সেই কাজটা করা হয়নি। ওঝার দৌলতে বুঝি এবার তো সেই আত্মার মুক্তি হলো। তোমাদের নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে তোমাদের ঘটনা শোনাতে পারছি না, তার জন্য খুবই ক্ষমাপ্রার্থী। তোমরা আমাকে ক্ষমা করো, কারণ আমি সেইভাবে গল্প বা ঘটনা কালেক্ট করতে পারছি না, সেই কারণে তোমাদেরকে শোনাতে পারছি না। তোমাদের কাছে যদি কোনো রকম ঘটনা থেকে থাকে, তোমাদের সাথে ঘটে যাওয়া যদি কোনো ঘটনা হয়ে থাকে, তাহলে অবশ্যই প্রেরজন ইমেল অ্যাড্রেসে তোমরা ঘটনা লিখে পাঠাও। তোমাদের নাম সহ ঘটনাটি আমি পড়ে শোনাবো। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ঘটনা পাঠাও।